তো আজকে একটা ছুটির দিনে বসন্তের শুরুতে আমরা বেরিয়ে পড়েছি ডুয়ার্সের একটি ফেমাস স্পট রাজা ভাত খাওয়া। নামটা যতটাই ইন্টারেস্টিং, এর পিছনে একটা সুন্দর স্টোরিও রয়েছে, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। আর এই যে টাইগার রিজার্ভ, বক্সা টাইগার রিজার্ভ রয়েছে, তাকে মানে সেই টাইগার রিজার্ভকে ঘিরেই রয়েছে তোমার এই রাজা ভাত খাওয়া ফরেস্ট। তো এটা একটা ছোট্ট স্মল মানে বনবস্তি টাইপের জায়গা। তো সেখানে আমরা যাবো, যা যা হচ্ছে তোমাদের সাথে ডিটেইলসে শেয়ার করতে থাকবো। ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আমরা আমাদের যাত্রা শুরু করেছি জলদাপাড়া মাদারিহাট থেকে। জলদাপাড়া মাদারিহাট থেকে রাজা ভাত খাওয়ার ডিস্টেন্স অলমোস্ট 40 কিমি। আর পথেই তোরসা নদীর পাড়ে আমরা পেয়ে গেলাম হাতির দর্শন। ভিডিওটি একটু দূর থেকে করার কারণে অত স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। বিকেলের দিকে তোরসা কালজানি নদীর পাড়ে হাতি, গন্ডার, বাইসন এরা জল খেতে আসে, তাই এই সময় ব্রিজে দাঁড়িয়ে থাকলে অনেক অ্যানিমেলস দেখতে পাওয়া যায়। তোমরা যারা জলদাপাড়া চিলাপাতা ভ্রমণে আসো তারা ডুয়ার্সের এই রাজা ভাত খাওয়া একদিন ঘুরে নিতে পারো, ভীষণই ভালো লাগবে। ডুয়ার্সের এই পুরো পথটি অপরূপ সুন্দর প্রকৃতি দ্বারা আবৃত। বোথ দ্য জার্নি অ্যান্ড ডেস্টিনেশন আর ইকুয়ালি বিউটিফুল। রাজা ভাত খাওয়া পৌঁছতে পৌঁছতে এখন প্রায় 1:45 মতো বাজে, আর আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে দুজনে। তো রাজা ভাত খাওয়াতে একটি নতুন রেস্টুরেন্ট খুলেছে, রেল কোচ রেস্টুরেন্ট, সেখানে এখন আমরা যাব। ফার্স্ট টাইম আমি এখানে এসেছি, তো খাবারটাও ট্রাই করব, তোমাদের সাথে রিভিউ শেয়ার করব। আর এই রেল কোচের রেস্টুরেন্টটা সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো চলো যাওয়া যাক। দেখতে পাচ্ছ এটা তোমাদের রাজা ভাত খাওয়া রেলওয়ে স্টেশন। এই যে দেখো এখানে ট্রেন দাঁড়িয়ে আছে। তো রাজা ভাত খাওয়া রেলওয়ে স্টেশনের একদমই পাশে এই দেখো রাইট সাইডে তোমার এই রেলওয়ে কোচ যে তোমার রেস্টুরেন্টটা নতুন খুলেছে সেটা এখানে আছে। তো একদমই স্টেশনের পাশে। ভাবাই যায় না একটি রেল কোচকে এত সুন্দর একটি রেস্টুরেন্টে টার্ন আউট করা হয়েছে। The interior of this rail coach restaurant gives luxurious vibes. This restaurant is really nice, located in the middle of this serene forest. আমরা চিকেন নাগেটস, চিকেন বিরিয়ানি আর মোইতো অর্ডার করেছিলাম। প্রত্যেকটা খাবারই বেশ ভালো ছিল খেতে। রেস্টুরেন্টের বাইরেও কিন্তু সিটিং এরিয়া ছিল, যেখানে তোমরা বিকালের দিকে অবভিয়াসলি বসতে পারো। আর যে বেভারেজ কাউন্টার ছিল সেটাও বাইরের দিকেই ছিল। এখানে বিভিন্ন ধরনের ঠান্ডা পানীয় আর চা কফির ব্যবস্থাও ছিল। তোমরা যারা বক্সা, জয়ন্তী, রাজা ভাত খাওয়া ডুয়ার্সে ঘুরতে আসো তারা ডেফিনেটলি এই রেলকোচ রেস্টুরেন্টটা ঘুরে যেতে পারো, একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হবে।
লাঞ্চ সেরে আমরা চলে এসেছি রাজাভাতখাওয়াতে একটি মিউজিয়াম রয়েছে সেটা দেখার জন্য। তো সেখানে আসতে হলে তোমাদের নেচার ইন্টারপ্রিটেশন সেন্টার সেখানেই যেতে হবে, যেখান থেকে তোমাদের বক্সা যাওয়ার যে পাসটা সেটাও দেওয়া হয়। তো সেই গেট দিয়ে তোমাদের ভেতরে যেতে হবে, তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটাই সেই তোমার নেচার ইন্টারপ্রিটেশন সেন্টার, এখান থেকেই তোমাদের পাস তৈরি করে তোমাদের বক্সা জয়ন্তী সেখানে যেতে হয়। কিন্তু এখানে আমরা তো বক্সা জয়ন্তী আজকে যাচ্ছি না, তো এখানে একটা ভিতরে মিউজিয়াম রয়েছে, সেটাই আমরা আজকে ভিজিট করব। এই টিকিট কাউন্টার থেকে বক্সা জয়ন্তী যাওয়ার পাস দেওয়া হয়, কিন্তু রাজাভাতখাওয়া যে মিউজিয়াম সেটা ঘুরে দেখতে তোমাদের কোনো রকম টিকিটের প্রয়োজন নেই। আর এখানে কিন্তু তোমরা বনবস্তিতে তৈরি বিভিন্ন ধরনের জিনিস পেয়ে যাবে। তো ওখান থেকে গেট দিয়ে ঢুকে কিছুটা এসেই তোমাদের এখানে তোমরা মিউজিয়ামে পৌঁছে যাবে। আর এটা তোমার ভিজিটিং টাইম হচ্ছে সকাল 9টা থেকে সন্ধে 4টা অবধি। তো জায়গাটা খুবই সুন্দর, একদম গাছপালা দিয়ে ঘেরা, দারুণ লাগছে। আমি আগেও এসেছি, কিন্তু যতবারই আসি ততবারই আমার এই জায়গাগুলো খুবই ভালো লাগে। তো চলো এবার মিউজিয়ামটা একটু ঘুরে দেখা যাক। রাজাভাতখাওয়া এই নামটির পিছনে কিন্তু একটি ইন্টারেস্টিং স্টোরি রয়েছে, সেটি তোমাদের সাথে শেয়ার করছি। 1965 সালে কুচবিহারের ত্রয়োদশ রাজা ধৈর্যেন্দ্র নারায়ণ সিংহাসনে বসার পর বক্সা সংলগ্ন সমতল ভূমি নিয়ে ভুটানের রাজার সাথে তার সংঘাত শুরু হয়। ভুটানের রাজার সহিত কুচবিহারের রাজাদের একটি বার্ষিক ভোজন সভার আয়োজন করা হতো আলিপুরদুয়ারের কাছে চেকাখাতায়। সেই বার্ষিক ভোজন সভায় ভুটানের সেনাপতি রাজা ধৈর্যেন্দ্র নারায়ণকে বন্দী করেন 1769 সালে। কোনো স্থায়ী রাজা না থাকার কারণে কুচবিহারে ভুটিয়া প্রতিপত্তি বৃদ্ধি পেতে থাকে। এরপর 1772 সালে কুচবিহার ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাবাহিনী ক্যাপ্টেন জোনসের নেতৃত্বে কুচবিহার রাজ্যে সমগ্র ভুটিয়া সেনা যে সৈন্য ছাউনি ছিল সেগুলোকে ভেঙে দেওয়া হয় এবং কুচবিহার রাজ্যকে ভুটিয়া মুক্ত করে। এরপর ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে ভুটান রাজাকে চিঠি দেওয়া হয়, তারা যদি ধৈর্যেন্দ্র নারায়ণকে মুক্তি না দেন তাহলে ইংরেজরা ভুটান দখল করবে। এর ফলে 1774 সালে ফাইনালি ভুটানের সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটি চুক্তি হয় এবং রাজা ধৈর্যেন্দ্র নারায়ণ এবং তার সাথীদেরকে ভুটান রাজা মুক্তি দেন। তো রাজা ধৈর্যেন্দ্র নারায়ণ বক্সা হয়ে কুচবিহারের উদ্দেশ্যে রওনা হন এবং পথে আলিপুরদুয়ার সংলগ্ন চেকাখাতায় কুচবিহারের অন্যান্য রাজপুরুষগণ রাজাকে অভ্যর্থনার জন্য চেকাখাতায় সেখানে রাজার অন্ন গ্রহণের ব্যবস্থা করেন। বহু বছর পর রাজার স্বদেশে অন্ন গ্রহণের ব্যবস্থা হয়। সেই সময় থেকেই এই স্থানের নাম হয় রাজাভাতখাওয়া। আমার তো এই নামের পিছনের ইতিহাস বেশ ইন্টারেস্টিং লেগেছে, তাই তোমাদের সাথেও শেয়ার করে দিলাম। এবার চলো মিউজিয়ামটিও একটু ঘুরে দেখা যাক। এই মিউজিয়ামে ট্যাক্সিডার্মির মাধ্যমে বিভিন্ন ডেড অ্যানিমেলস এবং বার্ডসের স্কিনকে এমনভাবে প্রিজার্ভ করা হয়েছে টু মেক দেম লুক অ্যাজ ইফ দে আর অ্যালাইভ। ফরেস্টে বিভিন্ন অ্যানিমেলসদের স্কিন এবং তাদের শেলকেও সংরক্ষণ করে রাখা হয়েছে। বিভিন্ন অ্যানিমেলসের ফুটপ্রিন্টস, বিভিন্ন পাখি ও সাপের ডিম, এগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে এই মিউজিয়ামে প্রিজার্ভ করে রাখা হয়েছে। তোমরা এখানে আসলে হরিণ এবং হাতির ফোয়েটাসও দেখতে পাবে।
চারপাশটাও একটু ঘুরে ঘুরে দেখবো। এখানে একটা অর্কিড হাউস আছে, সেই জায়গাটাতেও দেখবো ফুল টুল রয়েছে কিনা। আর চারপাশটাও তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি, ভীষণই সুন্দর। যত ধরনের তোমার অর্কিডস রয়েছে তাদের নাম দেখো এখানে লেখা রয়েছে। এটা সিজন না থাকার কারণে আমরা ফুল দেখতে পেলাম না, কিন্তু সিজনের টাইম কিন্তু এখানে প্রচুর ফুল ফুটে থাকে। সাফারিও হয় তাই না? হ্যাঁ, ওই ওখানটা জিজ্ঞেস করলাম, ওই মিউজিয়ামের যে গেটটা আছে ওখানে সিকিউরিটি গার্ড বসেছিল, তোকে জিজ্ঞেস করলাম যে এখানে সাফারি কি মানে ব্যাপার স্যাপার আছে। তো উনি বললেন যে টোটাল মানে 3টে টাইম হয়, একটা হচ্ছে সকালবেলায় হয়, একটা হচ্ছে তোমার দুপুরের দিকে হয়, আর একটা হচ্ছে সন্ধ্যের দিকে হয়। আচ্ছা, তো মোটামুটি 2টো গাড়ি আছে সাফারির জন্য, 2টো গাড়িতে তোমার একটাতে 6 জন করে ক্যাপাসিটি আছে। ওকে। তো এবার ধরো মানে তোমরা গ্রুপে যদি কেউ আসে, গ্রুপে আসলে তাহলে ওদের একটু মানে চিপ পড়বে আর কি। পুরো একটা গাড়ির জন্য বললো যে 1800 করে নেয়। 6 জন যদি মানে কেউ গ্রুপে আসে 6 জন করে, স্প্লিট করে নিতে পারবে, 300 করে পড়বে। তো ওটা একটা আছে, আর প্লাস হচ্ছে একটা এন্ট্রি ফিও দিতে হয়, যেরকম মানে ওই রাজাভাত জয়ন্তী যেরকম এন্ট্রি ফিটা যায়, আচ্ছা, ওরকম একটা এন্ট্রি ফি নেয় ওখানটা। ওটা আমি জিজ্ঞেস করে নিয়ে দেখতে হবে যে কত নেয়। বাট মানে গাড়ির জন্য এটাই যে 6 জন করে এলে মানে ভালো হবে, তাহলে মানে পার হেড অনেক কম পড়বে। এখানে এত সুন্দর ওয়েদার লাগছে, সুন্দর মিষ্টি মিষ্টি হাওয়া দিচ্ছে, আর ফরেস্টের মাঝে এমনিও টেম্পারেচার কম থাকে, আর সাথে সুন্দর হাওয়া দিচ্ছে, খুবই ভালো লাগছে। ফুল ফুটলে কতটা সুন্দর লাগে এই ফুলগুলো দেখতে, এখানকারই ছবি এগুলো। বাট এখন তো ফুল ফুটে নেই, বাট ফুটলে দারুণ সুন্দর লাগে। এখানে একটা ডাইনিং হলও রয়েছে, আপাতত একটা মাংকি বসে আছে ওখানে, দেখো। এই যে একটা মাংকি বসে আছে। আমাদের বক্সা জয়ন্তী বিভিন্ন প্রজাতির বাটারফ্লাইসের জন্য বিখ্যাত। There are almost 408 species of butterflies in জয়ন্তী। রাজা ভাতখাওয়া মিউজিয়াম থেকে অলমোস্ট 1 কিমি ডিস্টেন্সে রয়েছে বাটারফ্লাই কনজারভেটরি, তো সেটাই ভিজিট করতে আমরা এখন চলে এসেছি। তো আমরা মিউজিয়াম ঘুরে এখন চলে এসেছি বাটারফ্লাই পার্কে। এটাও রাজা ভাতখাওয়ার মধ্যেই কাছাকাছি রয়েছে। এই যে এখানে বাটারফ্লাই কনজারভেশন এটা, আর এটাই সেই গেট। এখানে প্রবেশের জন্য তোমাদের কোনো রকম টিকিটের প্রয়োজন নেই, নিজেদেরই গেট খুলে ঢুকে আবার গেটটিকে বন্ধ করে দিতে হয়। এটি গভর্নমেন্টের বাটারফ্লাই কনজারভেটরি, যা এনজিও দ্বারা পরিচালিত। বেসিক্যালি এটি একটি বাটারফ্লাই ব্রিডিং সেন্টার। এপ্রিল থেকে অক্টোবরের মধ্যে বক্সা জয়ন্তীতে প্রচুর বাটারফ্লাইস দেখা যায়, কারণ তখন বাটারফ্লাইয়ের সিজন থাকে। বিভিন্ন স্কুল থেকে এই বাটারফ্লাই কনজারভেটরিতে এক্সকারশনে নিয়ে আসা হয়। সিজন থাকে এগুলোর। এপ্রিল থেকে কতদিন থাকে? এই অক্টোবর অবধি লাস্ট। অক্টোবর অবধি লাস্ট থাকে না? এটা হচ্ছে অল্প ড্রাই সিজন। এখন দেখা যায় না। বাহ। এটা হচ্ছে লাইন স্পেস, এটা জাস্ট ছোট, এটা বড় হবে আর পাতা খায় এটা। এটা হচ্ছে লেবু গাছে ডিম দেয়। আচ্ছা আচ্ছা, লেবু গাছে ডিম। হ্যাঁ, এটা আকন্দ গাছ, এটা লেবু গাছ। আচ্ছা, এটাও অনেক টাইম আছে এর। হ্যাঁ, আচ্ছা, মেইনলি সব ল্যাবই হয় আপনাদের না? হ্যাঁ, এটা থাকে 10-12 দিন থাকে না এই স্টেজে? 10-12 দিন 15 দিন। মানে ঠান্ডা মাসে ল্যাব সাইকেলটা খুব স্লো চলে। আচ্ছা আচ্ছা, ল্যাব সাইকেলটা ফাস্ট। বাহ, দারুণ।
যে পাতার মধ্যে ওরা ডিম দিবে ওটাই খাওয়া হবে। আচ্ছা, পার্টিকুলার যে পাতা এগুলো আছে, তো বট পাতা বলে। মানে অন্য পাতা ওরা খাবে না, না, ওই পাতাই খাবে। না না হ্যাঁ এই যে পাতা ডিম দিবে ওই পাতাই খাবে। আচ্ছা, এই পাতাতে ডিম দেয়, সেই পাতাতেই সেই পাতাটাই খায় ওরা। হ্যাঁ হোস্ট প্ল্যান্ট বলে এটা। আচ্ছা, হোস্ট প্ল্যান্ট। ব্লু টাইগার বললেন না? টাইগার। বাহ, অনেকগুলো হয়েছে ব্লু টাইগার। মানে আমাদের কোয়ান্টিটি বেশি থাকে, বড় বক্সে বড় বক্সে রেখে, হ্যাঁ। একটা দুইটা থাকে, ছোট ছোট অনেকগুলো আছে তো। আমাদের আরো ভিতরে আছে এরকম কথাটা জাস্ট স্যাম্পল একটা দেখানো। আচ্ছা আচ্ছা, আরো রয়েছে। মানে এখন এটা সিজন না তো এখন পাওয়া যাচ্ছে না। অক্টোবর দিকে সেপ্টেম্বর অক্টোবর পিরিয়ড টাইমটা একটু ভালো হয়, তখন ভ্যারাইটি পাওয়া যায় এটা। তখন কি বাগানে ভর্তি ক্যাটারপিলার দেখা যায়, মানে সরি বাটারফ্লাই দেখা যায়? হ্যাঁ দেখা যায়, তখন দেখা যায়। টাইগার বাটারফ্লাই। টাইগার বাটারফ্লাই না এটা? হ্যাঁ এটা। আচ্ছা, আর ওটা কি ওই পাতাটা ওখানে রেখেছে, যে পাতাটাও মানে খায়? পাতাগুলো হয় আর কি। এগুলোতে ব্রিডিং হয় না ওদের? হোস্ট প্ল্যান্ট। আচ্ছা আচ্ছা এই পাতার মধ্যে ওরা ডিম দেয়, ডিমের পরে যে এটা বের হয়। আচ্ছা আচ্ছা, সুন্দর। পরে এটাকে কি করবেন আপনারা? বাটারফ্লাই হলে আবার ছেড়ে দেবেন ওকে? ছেড়ে দেবো। আরো দেখি। এই যে থার্ড স্টেজ। আচ্ছা, এটা থার্ড স্টেজ। আচ্ছা, ঠিক আছে, কি সুন্দর। একদম এর ভিতরে বাটারফ্লাইটা ফর্ম হচ্ছে, তৈরি হচ্ছে। এটা ফেটে বের হবে। এই পরের স্টেজে বের হয়ে যাবে। এই ফরেস্টে যে মোটামুটি বেরিয়েছে। কদিন লাগে পুরো সাইকেলটা কমপ্লিট হতে? 22 থেকে 25 দিন। আচ্ছা 22 থেকে এইখান থেকে 10 থেকে 12 দিন। আচ্ছা, থার্ড স্টেজে 10 থেকে 12 দিন থাকে। বাহ। আমরা এখন যাচ্ছি, সেটা হচ্ছে বক্সা টাইগার রিজার্ভ ফরেস্টের ভিতর দিয়ে। তো জেনারেলি কি হয় যে একটা ফরেস্টকে মানে ছোট ছোট কতগুলো সেকশনে মানে আমরা ডিভাইড করে দেয়। এগুলো এক একটা মানে রেঞ্জ হয় জেনারেলি, যতটুকু আমি জানি সেটাই বলছি। প্লাস এক একটা রেঞ্জকে আবার ওরা মানে ছোট ছোট আরো মানে পার্ট ডিভাইড করে দেয়। ওইগুলো মোস্ট প্রবাবলি একটা ব্রিড। তো পেছনে আমরা একটা ডিমা ব্রিড ক্রস করে এলাম। এদিকে আলিপুরদুয়ার দিয়ে গেলে দমনপুর ব্রিড পাওয়া যায়, ঠিক আছে। এদিকে গেলে চিলাপাতা ব্রিডও আছে। তো এরকম অনেকগুলো ব্রিড আছে একটা মানে ফরেস্টের ভিতরে। আমরা এখন ডিমা ব্রিড বেরোচ্ছি। তো চলো এখন বাড়ি ফিরে যাওয়া যাক। তো আজকের ব্লগটি এইটুকুই থাকছে। তোমাদের যদি ব্লগটি একটুও ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও। আপকামিং ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। টিল দেন লাভ অ্যান্ড টেক কেয়ার অফ ইউর সেলফ। বাই বাই।